যত ভালো হোক, তোমার চারটি গালি দেওয়ার চারজন থাকবে। তোমার শুরুর জীবনে যেরকম ছিল এখন কি সেরকমই? আমাদের যাদের মেথড অ্যাক্টিং এর ওই পদ্ধতির মধ্যে আমাদের মানে অন্তত বাংলায় তো খুব শক্ত। এই গায়ে গতরে পরিশ্রমের বন্দুকটা কার কাঁধে রাখা হবে? অ্যাক্টরের কাঁধে। তাকে বলা হবে তোমার ছবি, তুমি 1 মাস ধরে এটার মুখে রক্ত তুলবে না। একটা যুদ্ধ হচ্ছে, আমি সেই যুদ্ধটা করতে যাচ্ছি, মাথার উপর বেলুন চাকি ঘোরাতে ঘোরাতে মেরে ফেলে দেবো করে দৌড়চ্ছি, উল্টো দিকে একটা ট্যাঙ্ক। নমস্কার, আমি সঞ্জয় এবং আমার সঙ্গে আজকে আছেন আমাদের সকলের প্রিয় রনিদা, রজতাভ দত্ত। রনিদা, তোমার প্রচুর ইন্টারভিউ ইন্টারনেটে রয়েছে, আর আজকাল সবকিছু এতটাই ইজিলি অ্যাভেলেবেল যে তোমার নানান রকম অ্যাঙ্গেল প্রত্যেকেই দেখে নিয়েছে বা শুনে নিয়েছে। কিন্তু তোমার ইন্টারভিউগুলো দেখে যেটা আমার মনে হয়েছে, তোমার বোধহয় জীবন দর্শনটা একটু ডিফারেন্ট, কিছুটাই পদ্মপাতায় জলের মতন। কেন? তুমি যেটাই করছো তাতে তুমি আছো, আবার তুমি নেই। মানে তোমার বেশ কিছু ইন্টারভিউতে যেটা বেরিয়ে এসছে, না সাফল্য না ব্যর্থতা, কোনোটাই তোমাকে সেইভাবে নাড়া দেয় না, কারণ তুমি যখন যে কাজটা করো সেটাতে তুমি 100% দাও, তারপর সেটা নিয়ে ভাবো না। তো ইজ ইট রাইট যেটা আমি বলছি, নাকি অন্যরকম পার্সপেক্টিভ? ভাবি না বলাটা ভুল। তার কারণ যখন একটা কাজ হয়ে যায় তখন আমি সেই কাজটা দেখে ভাবি যে এই খুঁতগুলো আরো কমানো যেত, এখানটায় আমি হয়তো কোথাও মিস করে গেছি। সেটা বিভিন্ন কারণ থাকে তার। সাফল্য আর ব্যর্থতায় একেবারে তো সেই জায়গায় নিশ্চয়ই যেতে পারিনি, কিন্তু অ্যাভারেজের থেকে আমার একটু হয়তো এফেক্ট কমই হয়। আমি যখন খুব ছোট, আমার এক বন্ধু ছিল, আজ আর নেই, কবি রূপক চক্রবর্তী। আমরা দুজনে একসাথে গান শিখতাম। আমি ওর বাড়ির সাথে বিভিন্ন জনের বাড়িতে গেছি, এবং সব জায়গাতেই তখন বাঙালির একটা রীতি ছিল, একটু চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে খাটের তলা থেকে একটা হারমোনিয়াম বেরোতো, জয়েন্ট ফ্যামিলির সবাই দুটো করে গান গাইত। তা আমি আর ও দুজনেই যেহেতু তখন একই গান স্কুলে গান শিখি, দুজনেই একটা করে গান গাইলাম। আমি জানতাম আমি গানটা ভালো গাই, আমি জানতাম রূপকের অনেক রকম প্রতিভা, ও অসাধারণ ভালো তবলা বাজায়, ওর রাগ পেহচানের কান খুব ভালো, কিন্তু গানটাও খুব ভালো গায় না। গানটা মানে সুর জ্ঞান ভালো, কিন্তু মানে গলার স্বর ওর একটু একটু কর্কশ ছিল। কিন্তু আমাকেও বলা হতো বাহ খোকা আরেকটা গাও, ওকেও বলা হতো বাহ খোকা আরেকটা গাও। সেদিন আমি জীবনের মূল সত্যটা বুঝে ফেলি যে তুমি যদি কিছু পারফর্ম করো, যত ভালো হোক, তোমার চারটি গালি দেওয়ার চারজন থাকবে, আবার যত খারাপ করো না কেন, অদ্ভুতভাবে তুমি দেখবে যে তোমার চারটি ফ্যান হয়েছে। কাজেই তোমার মতের সাথে মিললেই তুমি ভাববে যে একটা দারুণ শিল্পবোধ তার মধ্যে, আর যদি না মিলে তাহলেই তুমি ভাববে এই শিল্পের কিছুই বোঝে না। এটা একটা খুব একপেশে চিন্তা। কাজেই ওটাতে নিজেকে না জড়িয়ে ফেলাই ভালো। এই দুটোর মাঝামাঝি কোথাও সত্যিটা থাকে, এবং একজন অ্যাক্টর না সবসময়ই একটা ভালনারেবল কন্ডিশনে থাকে। তার একদিন মনে হয় সে বোধহয় পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা, পরের দিন মনে হয় তার অভিনয়ে আসাই উচিত হয়নি। তো এটা প্রায় সব শিল্পীরই একটা দোলাচল চলতে থাকে। সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখেছি, একটা থিয়েটার করে বেরিয়ে বাচ্চা ছেলে, হয়তো ক্লাস 7-8-এ পড়ে, তাকে সমান আন্তরিকতা নিয়ে জিজ্ঞেস করছে কেমন লাগলো তোমার, ভাল লেগেছে? আচ্ছা কেন ভাল লাগলো তোমার? ওই জায়গাটা ওইটা করেছিলাম, তুমি খেয়াল করেছিলে, তোমার ওটা পছন্দ হয়েছে? সেটা ওই প্রত্যেক অভিনেতার মধ্যে একটা শিশু থাকে, কেউ সেটাকে ঢেকে রাখেন পেশাদারিত্ব দিয়ে, কারণ অতটা উচ্ছ্বাস প্রকাশ সাধারণের চোখে তার ওই যে তার কিছু যায় আসে না। ওই ভঙ্গিটা তাকে যে মহানটা করে, কে আর অতটা করেন জানলে, আমাদের তো পৌত্তলিকতার দেশ, আমরা যখন নাকি ওই একটু তাকে বেশি খানিকটা অসাধারণের দিকে ঠেলে দিই, হ্যাঁ, তখন আবার তার একটু স্খলনেও আমরা অনেক বেশি ভেঙে পড়ি। মানে আমরা নিজেদের মনের মতো করে তাকে খানিকটা বাড়িয়ে নিই, আবার তার সামান্য বিচ্যুতি আমরা সহ্য করতে পারি না। কাজেই ওই দুটোর থেকে বাইরে থাকার জন্যে আমি দেখবে বেশিরভাগ সময় আমার যে কোনো ইন্টারভিউতে, আমি ইন্টারভিউ দিতেই চাই খুব কম, আমি অ্যাওয়ার্ড প্রোগ্রাম বা এগুলোতে আসতে চাই খুব কম। আমার কাজের জায়গাটা ছেড়ে বাকি সময়টা আমার মনে হয় একটু বাড়িতে তো কম সময় দিতে পারি, একটু বাড়িতে থাকা, একটু ঘুমোনো বা নিজের পছন্দের কাজগুলো করতে আমার মনে হয় সেটা আমার পক্ষে নিজেকে সময় দেওয়াটা বেশি জরুরি। 2 নম্বর যেটা মনে হয়, ধরো আমি মোটামুটি একটা জায়গা অবধি উতরে যাওয়ার মতো অভিনয় করেছি এতদিনে, বুঝতে পেরেছি যে ওটুকু আমি পারবো, বা ওর নিচে হয়তো খারাপ আমি করব না সাধারণত। কয়েকজনের ভাল লাগলো সেটা, তার মানেই কি আমি মাংসে কতটা হলুদ দিয়ে রান্না করতে হবে থেকে জুতোয় ছিঁড়ে গেলে কটা পেরেক মারতে হবে সব ব্যাপারেই আমার বানিয়ে দেওয়ার আমার অধিকার জন্মালো? কিন্তু সেটাই করা হয়, অভিনয় ছাড়া বাকি সব ব্যাপারে প্রশ্ন করা হয়। আমাকে মানুষ যদি চেনেন তাহলে তো ওই জিনিসগুলোর জন্য চেনেন না, ওখানে আমার স্পষ্ট মতামতের জন্য নয়। তাতে অনেক গোলানো মতামত থাকতে পারে, অনেক এমন মতামত থাকতে পারে যেটা 5 জনের পছন্দ হবে না। আমি সেই পছন্দ বা অপছন্দে কেন ঢুকবো?
আমি শুধুমাত্র এইটুকুর মধ্যেই থাকতে চাই, যেটার জন্য মানুষ আমায় চেনেন, সেটাতে আমি সৎ কিনা, সেটাতে আমি 100% পরিশ্রম করছি কিনা, এবং সেটা সম্বন্ধে দৃষ্টিভঙ্গি দর্শন কি। বাকিটা সম্বন্ধে আমি আমার একদম হয় নিজের কাছে নইলে খুব কাছের মানুষের কাছেই রাখতে পছন্দ করি। আমি সেগুলো অন্যদের সামনে আনতে চাইবো না, তার কারণ তার বিভিন্ন পক্ষে এবং বিপক্ষে অনেকগুলো দল থাকতে পারে। আমি মনে করি সবকটা দলই আমার হয়তো ভালো লাগার মানুষ এবং খারাপ লাগার মানুষ দুজনেই থাকবে, তাদের আমি বাড়তি ইন্ধন দিতে চাই না। যদি কোনো ইন্ধন পান তারা, শুধুমাত্র যেন আমার অভিনয় নেই। কিন্তু তোমার এই উত্তরের মধ্যে থেকে একটা জিনিস আমার যেটা মনে হলো, যে সোশ্যাল মিডিয়া বলো অথবা আজকাল ইন্টারনেট বলো, তুমি নেই, এবং ইন্টারনেটেও তোমার পার্সোনাল লাইফ সম্পর্কে কিন্তু খুব কম জানা যায়। যেগুলো জানা যায় সেগুলো ভুল। মানে আমার রজতাভ দত্ত এবং তার স্ত্রী বলে আমি অন্তত 3খানা পেয়েছি, যাতে আমার বিভিন্ন একদম অচেনা আর কিছু বন্ধু বান্ধবের সাথে আমার ছবি দিয়ে। সেটার দোষ হয়তো খানিকটা আমারই, কারণ আমার স্ত্রী বা কন্যা খুব একটা, আমি যেটুকু পার্টিতে যাই তারা একদম তাদের জগৎ নিয়ে থাকতে পছন্দ করে। কাজেই বেশিরভাগ সময় দেখা যায় না বলে, মানে একদম বিয়ের পরপর তো বলা হতো আমার বউ কাবুলিওয়ালা, বউ মজা করেই বলা হতো যে তাকে দেখা যায় না যেরকম। তা যাই হোক, আমার কাছের বন্ধুরা চেনেন, আমার নিশ্চিত ঘনিষ্ঠরা চেনেন, কিন্তু বাকিটা সবসময়। এটা কি কনসিয়াসলি তুমি অনেকদিন ধরে করছো, নাকি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের যে অবস্থা সেই জন্য শুরু থেকেই? মানে ওরাও কেউ খুব সামনে আসতে চায় না, আমিও সেটাকে সম্মান করি। তারা তাদের মুড অনুযায়ী সেটা থাকেন বা থাকেন না, বেশিরভাগ সময় খুব একটা মানে ওটাকে আমার সাথে আলাদাভাবে একান্তেই তারা থাকতে ভালোবাসেন। আচ্ছা, এই যে ধরো নানান রকম চরিত্র তুমি করেছো, সেই সমস্ত চরিত্রের মধ্যে সবকটা চরিত্র নিশ্চয়ই রজতাভ দত্ত নয়, বা রজতাভ দত্ত নিজের মতন চরিত্রের বাইরে গিয়েও অনেক চরিত্র করেছে। তো সেই যে ঢোকার প্রসেস তোমার শুরুর জীবনে যেরকম ছিল, এখনো কি সেরকমই, নাকি এখন অন অফটা খুব ইজিলি হয়? সুইচ অন অফটা আমি শুরু থেকেই অভ্যেস করেছি। আমি মনে করেছি যে আমাদের যাদের মেথড অ্যাক্টিং এর ওই পদ্ধতির মধ্যে আমাদের, মানে অন্তত বাংলায় তো খুব শক্ত, মানে ধরো আমি 6 মাস ধরে একটা চরিত্রে ঢুকবো, তারপর সেটা 6 মাস ধরে কাজ করব, এবং আমি আবার 1 বছর ধরে নিজেকে ডিটক্স করবো, ওটা থেকে বেরিয়ে আসবো। এই বিলাসিতাটা আমাদের পক্ষে, আমাদের এখানে আমাদের যে সাম্মানিক, তাতে আমি একটা ছবির পেছনে 2 বছর দিতে পারবো না। কাজটা করব প্রথমত হয়তো 7 দিন থেকে 10 দিন, আমি জানতে পারবো হয়তো তার 3 দিন আগে, এবং যেই 3 দিন আগে জানতে পারবো তখন অলরেডি আমি ওই 3 দিনে অন্য কাজে নিজেকে কমিট করে ফেলেছি। আবার পরবর্তীকালে যখন নাকি ওটা শেষ করব, তারপরেই আমাকে আবার অন্য কাজে পরের দিন থেকে যেতে হবে। আবার তারপরে পুরোটা বেরিয়ে যাওয়ার পরে 1 মাস বাদে আমাকে ডাবিং করতে হবে, তখন আবার ওই চরিত্রে আংশিক হলেও আমাকে ঢুকতে হবে। তা সেক্ষেত্রে আমার এটা মনে হয় খানিকটা, মানে আমরা যারা সাধারণ, যারা জিনিয়াস নই, তাদের অনেকের ক্ষেত্রেই ওই শুরুর একটা হয়তো বিরাট প্রস্তুতির সময় ছিল। তারপর যখন নাকি রোজই অভিনয় করতে হচ্ছে তখন আলাদা করে সেটা নিয়ে রেওয়াজের খুব একটা সময় থাকে না। এবং মিঠুন চক্রবর্তী বলেছিলেন যে একটা সময় অব্দি শিক্ষক থাকবে, তারপর তো সেলফ টিচিং চলতে থাকে একটা, মানে তারপরে শিক্ষক থাকতে পারে না তা নয়। চমৎকার সব বিদেশে তো আছেই, এদেশেও শুরু হয়েছে এখন একদম ফিনিশড অ্যাক্টরদের নিয়ে যারা কাজ করেন, ওয়ার্কশপ করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাকিরা হয়তো নিজের মতো করে সেটার প্রস্তুতি নিচ্ছে, এবং একটা স্ক্রিপ্ট পড়ার পর থেকে প্রস্তুতিটা তার পাশাপাশি মনের মধ্যে চলতে থাকছে। সে তখন একটু বেশি কনসাস হয়ে ওই চরিত্রের জন্য বিভিন্ন উপাদান তার চারপাশের জীবন থেকে কালেক্ট করছে, আর কিছু কিছু তার স্কিল ব্যাংক থেকে করছে, কিছু মেমোরি ব্যাংক থেকে করছে। এইভাবেই ওই রকম একটা সামগ্রিক রেওয়াজের মধ্যে দিয়ে সে পরের চরিত্রটাকে আবার গড়ে তুলছে। আমাদের যেহেতু খুব দ্রুত মানে অনেক কাজ করতে হয়, সেটাতে ওই পদ্ধতিটা আমার মনে হয় অনেক বেশি কার্যকর। কারণ প্রায় আমাদের অনেক সময় দিনে 10টা-12টা সিনও করতে হয়। তার জন্যে একটা ছবির ক্ষেত্রে ধরো আগের সিন পরের সিন, এতে মেথডে যে টাইমটা আমার দেওয়ার দরকার ছিল, সেই প্রস্তুতিতে একটা মেথডে একটা পুরো ক্যারেক্টার হয়। সিন ওয়াইজও মেথডের বিভিন্ন রকম তো প্রস্তুতির ব্যাপার থাকে আমাদের, মানে প্রায় পাঞ্জাবি চেঞ্জ করতে করতে পরে স্ক্রিপ্টটা মুখস্থ করতে হয়। তা আমাদের ক্ষেত্রে ওই চিন্তাটা বোধহয় বিলাসিতা। আর যেহেতু বিলাসিতা এবং যেহেতু দীর্ঘদিন এভাবে কাজ করে ফেলেছি, হুট করে যদি কালকে আমাকে 1টা বছর সময় দেওয়া হয়, তাতে যিনি 1 বছর সময় নিয়ে প্রস্তুত হতে সক্ষম, আমি ওই 1 বছরটাকে পুরো ইউটিলাইজ করতে পারবো কিনা সে ব্যাপারেও আমি নিশ্চিত নই। তার কারণ আমি অন্যরকম ভাবে নিজেকে প্রস্তুত করে ফেলেছি।
আমি হয়তো তখন ড্যামেজই করবো, আমি সিনেমা দেখবো, অমুক করবো তমুক করবো, নষ্ট করে সেই 7 দিন আগের থেকেই আমার প্রস্তুতি, ঠিক পরীক্ষার পড়ার মতো আর কি, যেরকম হয় আমরা সারা বছর যারা পড়ি না, রাত জেগে তারপরে পড়তে শুরু করলাম। এবার পড়ে আমি বলতে থাকবো যে দেখেছি 7 দিনেই তো এটা পড়লাম না, আমার ধরনই ওটা, এবং আমি চিরকাল 7 দিনই পড়বো। তার মানে এই নয় যে ওই পরিশ্রমটা আমি সারা বছর ধরে রাখতে পারতাম, আমি ওটায় অভ্যস্ত হয়ে গেছি, ওটার জন্য আবার আমাকে প্র্যাকটিস করতে হবে। এই ক্লারিটিটা বা এই অনেস্টিটা খুব কম সময়ে পাওয়া যায় রনি, দ্যাট আমি একদম অনেস্টলি বলছি। কারণ ধরো আমি এর আগেও যখন অনেক ইন্টারভিউ নিয়েছি, অনেকেই ওই জায়গাটাতে এসে থেমে যান যে না আমাদের ইন্ডাস্ট্রিতে এটা পসিবল নয়, কারণ এক বছরে আমাকে ধরো 3টে কাজ করতে হয়, বিকজ অফ দ্য স্যালারি, বিকজ অফ দ্য পরিকাঠামো, যেটাই বলো। কিন্তু এই অনেস্টিটা যে আমাকে যদি 1 বছর দেওয়া হয়, আমি কি পুরোটা নেব? এখন একটা ভিশাস সার্কেলে আমরা পড়েছি খানিকটা, যে আমাদের বাজেট কম, বাজেট কম বলে আমরা দিন কমাচ্ছি। দিনটা কমে কমে 22 দিন থেকে 12 দিনে এসে দাঁড়িয়েছে। আগে যেটা আমি নিজে 40-50 দিনের ছবি করেছি, এবার 12 দিন যদি হয়, তার মানে ধরো আমি ব্যক্তিগতভাবে অভিনেতা হিসেবে নিজের কথা বলছি, আমি যদি সেখানটায় 7 দিন কাজ করি, ওই 7 দিনে কিন্তু অ্যাকচুয়ালি আমি 21 দিনের কাজ করছি। একদম। তার কারণ 21 দিনের সময়ের যে কাজটা করার কথা সেটা কিন্তু করছি আমি 7 দিনে। এবার আগে যখন 21 দিন নেওয়া হতো, শুধু কি নষ্ট করার জন্যই নেওয়া হতো, তার একটা বিজ্ঞান ছিল বলে নেওয়া হতো, ওই 21 দিনটা দরকার, এখন সেটা দেওয়া হচ্ছে না। কাজেই বাজেটটার জন্য, কারণ প্রত্যেকটা দিন বেড়ে যাওয়া মানে আরো 2.5 লাখ 3.5 লাখ টাকা করে বাজেটের মধ্যে অ্যাড হওয়া, সেটাকে ছেটে ফেলার জন্য যখনই বাজেট করে বলা হলো, ডিরেক্টর বললেন যে এই কাজটা করতে আমার 22 দিন দরকার। প্রাথমিকভাবে এটা একদম সহজ ছক, মানে কোনো ইয়ে নেই, মানে উনিও দৌড়াদৌড়ির মতো ওই জন্যই বোধহয় ধরে ওটা বলেন। তাকে প্রথমেই বলা হবে কেন এটা 18 দিনে পারবে না, বলে 18 দিনের মধ্যে মানে চেপে ওই বাক্সটা ঢোকানো হবে। এবার এটার ফলে যেটা হচ্ছে, মাল্টিপ্লেক্স আমার ছবিটা দেখে বা তোমার ছবিটা দেখে যখন নাকি একজন দর্শক বেরোচ্ছে, তার পাশের হল থেকে যে দর্শকটা বেরোচ্ছে, সেই ছবিটা তৈরি হচ্ছে 4.5 বছর ধরে 250 কোটি টাকা দিয়ে। কাজেই এই কথাটা আমি 1000বার বলেছি, একটা যুদ্ধ হচ্ছে, আমি সেই যুদ্ধটা করতে যাচ্ছি, মাথার উপর বেলুন চাকি ঘোরাতে ঘোরাতে মেরে ফেলে দেবো করে দৌড়চ্ছি, উল্টো দিকে একটা ট্যাঙ্ক। এবার তাতে যা হওয়ার কথা তাই হচ্ছে। এবার একটা ভিশাস সার্কেল, বলা হচ্ছে দর্শক কমে যাচ্ছে বলে ডেট কমানো হচ্ছে, ডেট কমানো হচ্ছে বলে ছবির মানটা আরো ওই ড্রয়িং রুমের মধ্যে ঘোরাঘুরি করছে, এইরকম একটা গল্প করা হচ্ছে। কাজেই সিঙ্গেল লোকেশন স্টোরি, এবং তার কত ভ্যারাইটি থাকতে পারে, কাজেই দর্শক আরো কমছে। এবার এইটা কমতে কমতে যারা এটা অভ্যস্ত হয়ে যাচ্ছেন, ঠিক আমার অভিনয়ের মতো অবস্থা, এবার তাদের হঠাৎ করে বলা হলো তোমার হাতে আমি 40 কোটি টাকা দিলাম, তুমি করো তো। সে সাথে সাথে 15 কোটি নিয়ে নিজের ব্যাংকে ঢোকাবে, বাকিটা দিয়ে সে দেখবে পাবলিসিটিতে কি করে ইয়ে করা যায়, কারণ সে বুঝবে এমন প্রচুর ছবি আমরা দেখেছি যেই ছবি আলটিমেটলি আমার দেখার পরে মনে হয়েছে এই ছবিটার জন্য এত হইচই, এই ছবিটার টিকিটের দাম 4 গুণ করে দেওয়া হয়েছে, তাহলে আমি দেখলাম কেন, আমাকে কি বোকা বানানো হলো। কিন্তু সেটা বুঝতে বুঝতে শুক্র শনি রবি এই 3টে দিনের মধ্যে ছবিটা দেখা গেল 500 কোটি পেরিয়ে গেছে। এবার এই 3 দিনে লোকে জানলো কি করে এটা একটা দারুণ ছবি, কারণ তার 2 মাস আগের থেকে কি 1 বছর আগের থেকে তাকে বলা হয়েছে এই ছবিটা যদি তুমি না দেখো, ফার্স্ট ডে ফার্স্ট শো না দেখে ফেলো, তোমার জীবন বৃথা। এই যে মাথায় এই জিনিসটা প্লান্ট করে দেওয়া, এটার পেছনে একটা বিজ্ঞান রয়েছে, তার জন্য পয়সা লাগে। সেই পয়সাটা আমি যেহেতু দিতে পারছি না, কারণ সেই পয়সাটা দিয়ে আমার ধরো আরো 80টা বাংলা ছবি হয়ে যায়, কাজে আমি সেটা দিতে পারছি না। আমি ভাবছি আমি তো দুধ বিক্রি করছি, কাজে লোকে তো বাড়িতে এসে দুধটা কিনবে না, মদটাই লোকে বাড়ি মানে দোকানে গিয়ে কিনবে, আমাকে বাড়িতে বাড়িতে গিয়েই দেখতে হবে। এবার এই যে আমার দুধটা বেচার জন্য যে পরিশ্রমটা, সেটা তখন আমার গায়ে গতরে পরিশ্রম করে পৌঁছতে হবে। এই গায়ে গতরে পরিশ্রমের বন্দুকটা কার কাঁধে রাখা হবে? অ্যাক্টরের কাঁধে। তাকে বলা হবে তোমার ছবি, তুমি 1 মাস ধরে এটার মুখে রক্ত তুলবে না। এবার সে যে মুখে 1 মাস ধরে রক্ত তুলবে, তার মানে সে কিন্তু আরো 3টে ছবি করতে পারলো না, কারণ সে 10 দিনে একটা ছবি করে, মাসে আরো 3টে ছবি করে ফেলতো। এই যে একটা অদ্ভুত চক্করের মধ্যে সে পড়ে গেল, সেই লোকটা কি করবে? নিজের ছবির পেছনে দৌড়বে, নাকি নিজের সংসারের জন্য দুধ গরম করার জন্য, জল গরম করার জন্য, তার ছেলে মেয়ের কাপড় জামা, তার পরিবারের ভাত কাপড় ওষুধের জন্য সে দৌড় করাবে? এইবার তাকে তখন আদর্শের একটা বাণী গেলানো হবে, তো এটা তোমার, এই তোমারটা বলে শুধুমাত্র কার মানে কাকে দাঁড় করানো হচ্ছে, সেই তোমারটা কার বিনিময়? অর্থের বিনিময় নয়, অন্য কিছুর বিনিময় নয়, সবসময় চেষ্টা করা হচ্ছে
এই লোকটাকে নিংড়ে দিতে। তুমি যদি দীর্ঘদিন ধরে চাও একজন শিল্পী ক্রিয়েট করে যাক, তাহলে তাকে তোমায় তোয়াজ করতে হবে, একটা যত্ন দিতে হবে। শুধু শিল্পী কেন, যে কোনো মানুষকে, যে লোকটা কিছু প্রডিউস করছে, দুটো জিনিস হবে। সে অল্প প্রডিউস করে তাড়াতাড়ি মরে যেতে পারে, সে দীর্ঘদিন ধরে তোমাকে একটা কোয়ালিটি দিতে পারে। আলটিমেটলি কোনটা বেছে নেবে, সে নিজের জায়গায় কোথায় না বলবে, কোথায় বলবে যে আমি এরপরে আর মেনে নেব না, সেটা হয় তাকে ঠিক করতে হবে। তার কারণ সে যদি না ঠিক করে, তাহলে তার চারপাশের লোকগুলো ঠিক করবে না, তাহলে অন্যান্য কেউ ঠিক করবে না। তুমি কি এই কারণেই যখন তোমার কাছে কোনো ডিরেকশনের অফার বা কিছু এসছে তুমি না করেছো, নাকি অন্য কোনো রিজন আছে কেন এখনো তুমি ডিরেক্টর হতে চাওনি? এটা 3-4টে কারণ আছে। তার একটা কারণ হচ্ছে, ডিরেক্টর করতে গেলে একটা লিডারশিপ কোয়ালিটি দরকার, শুধুমাত্র স্কিলটা ছাড়াও। আমার ধারণা আমি ডিরেক্টর হিসেবে বড্ড নরম। অন্যদের সুবিধা অসুবিধা এগুলো এত আমাকে কষ্ট দেয়, পীড়া দেয়, যে আমি কখনো ওই নিজে যেগুলো নিয়ে ভুগেছি, আমি কখনো একজন মানুষকে দিয়ে 21 দিনের কাজটা 7 দিনে করাতে গেলে আমার তখন মনে হবে যে তাকে একটু স্পেস দেওয়া উচিত। কিন্তু আমি বাকি সাপোর্টটা সেটা পাবো না। তখন হয় আমাকে সেই ট্যাক্সটা নিজের নিতে হবে, নইলে অন্যকে দিতে হবে। আমি সেটা থেকে বিচ্যুত থাকি। 2 নম্বর, আমার যে ক্রিয়েটিভ আর্জ, সেটা আমার এখন একটু তো বয়স বেড়ে গেছে। সবাই হয় ছোট নইলে সমবয়সী। এদের মধ্যে অনেকের সাথে দীর্ঘদিন কাজ করার আমার একটা অভিজ্ঞতা এবং বিশ্বাস এবং ভরসার জায়গা থাকায়, আমার ধরো কিছু দেখতে দেখতে মনে হলো এখানটা একটা ক্রিয়েটিভ ইনপুটস দিলে ভালো হয়। সেটা কোঅ্যাক্টরের অভিনয়ের ক্ষেত্রে হতে পারে, সিনের ডিরেক্টোরিয়াল কোনো জায়গা হতে পারে, সিনেমাটোগ্রাফির জায়গা হতে পারে, যে কোনো জায়গা হতে পারে। এবার আমার একদম এই ইগোটা কাজ করে না। আমি এটা বললাম, সেই ইচ্ছে হলে রাখলো। ওই যে ওটা দেখা গেল যে ওটা ভালো হলো, এটাই আমাকে একটা চেরিশ করার মতো স্যাটিসফ্যাকশন দেয়। নট নেসেসারিলি আমার নামটা দেখতে হবে ওই ভূমিকায়, এর আপগ্রেডেশনে ইনি রয়েছেন, এই নামটা না দেখলেও চলবে, কাজটা ভালো হলো। 2 নম্বর, সে বলল নিজের কাজটা করো, দিয়ে যাও, তুমি অ্যাক্টর, ডিরেক্টর নও তো, যাও নিজের কাজটা করো। এরকম শুনতে হয়েছে কখনো? এতটা রুডলি হয়নি, তার ভেতরের মানেটা এটা, তাও হতে পারে। আমার এতটুকু খারাপ লাগে না, সেই কথাটাও তো সত্যি। কারণ আমি ধরো কাউকে একটা কিছু বলছি যে এই শটটাকে এভাবে নিলে ভালো হয়, তার সারাদিনের শটটা মাথায় রয়েছে। আমারটা যদি সে বুঝতেও পারে, দুটো জিনিস হবে। সেই মুহূর্তে 10 মিনিটের মধ্যে প্রত্যেকটা সেটের মানুষ তাকে সাজেশন দিতে শুরু করবে। হ্যাঁ, কাজে এটা ডিসিপ্লিনারি জায়গা থেকে সে কি করে বোঝাবে যে না, এর সাজেশনটা ঠিক ছিল, তোমাদেরগুলো ভুল, সবার ইগোয় আঘাত করা হবে। 2 নম্বর, তার যে সেট আপটা রয়েছে তার মধ্যে আমারটা খুব ভালো হলেও ওটার বেসিসে তার পরের সবকটা বদলাতে হয়। তার পেছনে সেই সময়টা দেওয়া, সেই পরিশ্রমটা দেওয়া, সেই ভাবনা চিন্তা দেওয়ার যে সময়টা দরকার, সময় দিলে করা যায়। কিন্তু আমাদের আবার বলছি 12 দিন বা 22 দিনে কাজটা করতে হবে, যেটা করতে অ্যাকচুয়ালি 50 দিন লাগার কথা। কাজেই তখন যন্ত্রের মতো করতে হবে। একজন সকাল থেকে রাত অবধি সব শট জানবে কি, কাকে দিয়ে কি, এবং যদি কোথাও কনফিউশন হয়, তুমি এখানটা কি করতে চাও, না এটা করো না, আচ্ছা এটা করো। এর বাইরে আর যতটা দরদ দিয়ে এটাকে আরো মাখো মাখো করা যেত, সেটার সময়ের ধৈর্য যদি তার সংবেদনশীলতা থাকে, তাহলেও টেকনিক্যাল কারণে সম্ভব নয়। কাজেই সেটা কোথাও একটা মিডিওক্রিটিতে গিয়ে আটকে যেতে বাধ্য। এক্সিলেন্সে যার জন্য দীর্ঘদিন আমাদের অনেক সময় অনেক কাজ যেগুলো রিচ করে যেতে পারতো, সেগুলো মনে হয় একদম কাজ দিয়ে ঘুরে গেল। আহারে, দেখতে পাচ্ছি মোড়টা ঘুরে চলে এলো। নিজেরা কাজ করতে গিয়েও ফিল করতে পারি, আর দেখতে গিয়েও ফিল করতে পারি। আমাদের বন্ধু বান্ধবদের কাজও যখন যাই, তার সব দোষটা তো পুরোটা নয়, অনেকটা কিছু জড়িয়ে রয়েছে। কোনো একজনের দিকে তুমি আঙুল তুলতে পারবে। কিন্তু ডিরেক্টোরিয়াল পার্সপেক্টিভে যদি বলো, ধরো আমাদের শুটিং এর দিন কমছে, কিন্তু একই সঙ্গে এমন অনেকেই আছে যারা এখন গর্ব করে বলে যে আমি 7 দিন প্রি প্রোডাকশন করি এই কাজটা নামিয়েছি। মানে কাজটা নামানো হয় ওই 7 দিন প্রি প্রোডাকশন। আমাদের ওই প্রি প্রোডাকশন টাইমটাও বাড়ে না কেন রনিদা? মানে ওটা তো বাড়ানোই যেতে পারে না, বা ওটাও বাড়ানো ওই একই কারণে পারে না। কারণ যিনি আগে বছরে ধরো 2টো ছবি করতেন, তিনি হয়তো এখন 4টে কি 5টা ছবি করছেন। আগে একটা ছবির 8 থেকে 9টা স্ক্রিপ্ট চেঞ্জ হতো। এখন তার ফার্স্ট ড্রাফটটা শুনে বা বলার পরে তিনি আর ওটা নিখুঁত করছেন না। শিল্পে তো নিখুঁত বা অমুক বলে কিছু হয় না। তুমি যদি আজকে ধরো একটা স্ক্রিপ্ট লিখে তোমার যদি 3 মাস 4 মাস কি 2 বছর প্রডিউস না পাও, তুমি দেখবে ওই স্ক্রিপ্টটাকে তুমি 20 বার কাটাকাটি করে ফেলেছো। কারণ ক্রমশ তোমার মনে হবে আরো ভালো কি করে করা যায়, আরো ভালো কি করে করা যায়, শেষ নেই এটা।
কেউ বলতে পারবে না এইটার পরে আর কিছু হয় না। কিন্তু তুমি যেহেতু সময় দিচ্ছ না, তুমি সন্তুষ্ট হয়ে যাচ্ছ, তুমি চাইছো অন্যেরা সন্তুষ্ট হয়ে যাক, এবং তোমার যেহেতু ইন্টেলেক্ট বলো, স্কিল বলো, ট্যালেন্ট বলো অ্যাবাভ অ্যাভারেজ, কাজে বাকি গড়পড়তার থেকে ভালো হচ্ছে বলে তুমি সেটা খুশিও করে দিতে পারছো। কাজে অনেক ক্ষেত্রেই আমরা পিটুলিগুলোকে দুধ বলে ইয়ে করতে শিখেছি, ওই মানুষটাকে হয়তো আরেকটু নিংড়লে আমরা সোনা পেতে পারতাম। আমার এখনো মনে আছে ছোটবেলায় যখন আমি প্রথম কামিনে দেখেছিলাম, তখন তোমায় যখন দেখেছিলাম আমার মনে ছিল আরে তেরি, মানে তখন তো রনিদা বলে ইয়ে করতাম না রজতাভ দত্ত কামিনেতে, কিন্তু হিন্দিতে তোমাকে আমরা অনেক কম পেয়েছি দাদা। লাস্ট যে আমরা তোমার সিরিজটা দেখলাম সেখানে মনে হচ্ছে যে আমরা সবাই এখন বলি যে এই আর্টিস্ট আমাদের এখান থেকে হিন্দিতে, একটা ব্যাপার যেটা শুরুতে ছিল না, কিন্তু সেইখানে তুমি কিন্তু ওয়ান অফ দ্য লিডিং অ্যাক্টর যারা হিন্দিতে গিয়ে প্রথম কাজটা করেছিলে, মানে একটা ফেজের পরে গিয়ে। তো তারপরে আমরা হিন্দিতে তোমাকে সেইভাবে কেন পেলাম না? দেখো, আমার মনে হয় যে ভাষার উপর দখল একজন অভিনেতার মূল জোরের জায়গা। হ্যাঁ, আমি খুব অ্যাভারেজ একজন অ্যাক্টর, কিন্তু আমি একজন ইন্টেলিজেন্ট মানুষ, এবং খানিকটা হয়তো চারপাশের জগৎ সম্বন্ধে আমার চোখ বেশি খোলা, কাজেই আমি ডিটেল অনেক বেশি সংগ্রহ করি চারপাশ থেকে, এবং কিছুটা মানে গল্প, উপন্যাস বা বিভিন্ন বইপত্র পড়ার জন্যে আমি বিশ্লেষণটা বেটার করতে পারছি। এটা ছাড়া আমার ভাষার উপর দখল আমার একটা বড় জায়গা, আমার নিজের কাজটাকে যত্ন করে করার জন্য। এবার যখন নাকি আমি মানে অন্য ভাষায় কাজ করতে যাচ্ছি, তখন আমি বুঝছি আমি প্রথমেই একটা হ্যান্ডিক্যাপ নিয়ে এগোচ্ছি, এবং সেখানটায় আমার মনে হচ্ছে যে তাহলে আমার এটা করা উচিত না। আমি যেখানটা কনফিডেন্ট পুরোপুরি সেখানটাই আমার কাজ করা উচিত। এবং সেক্ষেত্রে আমি 7খানা কাজ করার পরেও আমি এটা বুঝতে পেরেছি ওটা আমার জায়গা নয়। আমি ইনসিকিউর হই, টেনশন বাড়ে, এইগুলো আমার ওটা না করাই ভালো। তা আমি আমার নিজের ভাষায় কাজ করে খুব খুশি, এবং সেটাকে আমি অগৌরবজনক বলে মনে করি না। মানে একদমই নয়। আচ্ছা, একটা প্রশ্ন করব যেটা আমি জানি না তুমি কতটা কন্ট্রোভার্সিয়াল ইয়ে নিয়ে নেবে, এটা তোমার মানে সাজেশন বলবো আমাদের ইন্ডাস্ট্রির জন্য। আমরা দক্ষিণের ইন্ডাস্ট্রিতে অনেক সময় দেখেছি যে অনেক অভিনেতাই তারা রাজনীতিতে এসছে, বাট এটাকে তোমার পার্সপেক্টিভ থেকে কি মনে হয়, অভিনেতা এবং রাজনীতি, অভিনয় এবং রাজনীতি এই দুটোকে কি গুলিয়ে ফেলাটা উচিত আমাদের প্রেজেন্ট কন্ডিশনে, যদি তুমি বলো? দেখো, নানা পাটেকর আমি শুনেছি একজন ফার্মার, তিনি চাষ করেন, তিনি দুটো হ্যান্ডেল করতে পারেন, আর তো কেউ করে না। এবার কেউ যদি রাজনীতিটা ওরকম সাথে হ্যান্ডেল করতে পারেন তাহলে করেন, ওটা তার মানে স্কিলের ব্যাপার, দক্ষতার ব্যাপার, কিংবা অদক্ষতার ব্যাপার। আমি আমার ক্ষেত্রে ভাবতেই পারি না। আজকে এত বছর তুমি এই ইন্ডাস্ট্রিতে আছো, এতগুলো ডিফারেন্ট চরিত্রে অভিনয় করেছো, এমন কোন চরিত্র তোমার মাথায় এখন আছে যেটা আমি করিনি বা আমি করতে চাই কিন্তু আমি জানি না সেটা পসিবল হবে কিনা, বা ইউনিভার্সকে যদি তুমি বলতে চাও যে দিস কাইন্ড অফ ক্যারেক্টার আই ওয়ান্ট টু ডু ইন মাই লাইফ? সারা পৃথিবীই তো বাকি রয়ে গেল, কোটাই বা করতে পারলাম। কোটি কোটি মানুষ, প্রত্যেকে আলাদা। আমি তার মধ্যে খুব বেশি হলে 350 চরিত্র করেছি। এই কথাতেই আমার মনে হয় তাহলে শেষ করা উচিত, কারণ এখনো রাস্তা অনেক বাকি, জার্নি অনেক দূর। রনিদা, অনেক ধন্যবাদ তোমাকে, আজকে একটু ডিফারেন্ট ভাবে হয়তো দর্শকরা চিনল। থ্যাংক ইউ।